দেখছিলেন শিরোনাম, সকালের সময় সঙ্গে আছে আইরি নায়াত। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের বিভিন্ন স্থানে বেড়ি বাঁধে আবারও ভাঙন দেখা দিয়েছে। 3 জেলায় অন্তত 52 কিলোমিটার বেড়ি বাঁধ অধিক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সংস্থা। অর্থ ছাড়ের সীমাবদ্ধতার কথা জানিয়ে পানি উন্নয়ন বোর্ডের দাবি, জরুরিভাবে সংস্কার করা হচ্ছে বেড়ি বাঁধ। বাগেরহাট ও সাতক্ষীরা সহকর্মীকে নিয়ে আব্দুল আল মামুন রুবেলের রিপোর্ট। ছবি তুলেছেন নিয়ামুল হোসেন কোচি। খুলনার দাকপের লক্ষ্মীখোলা গ্রামের নদীর পাড় ঘেঁষে দেখা দিয়েছে দীর্ঘ ফাটল। এমন চিত্র বাগেরহাট, সাতক্ষীরার অন্তত 30টি স্থানেও। দক্ষিণের উপকূলীয় এলাকার নদী ভাঙন থেকে গ্রাম রক্ষা করতে 60-এর দশকে নির্মাণ করা হয় এসব বেড়িবাঁধ। তবে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে যুগের পর যুগ বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে বারবার। বিভিন্ন সংস্থার তথ্য মতে 3 জেলায় অন্তত 52 কিলোমিটার বাঁধ অধিক ঝুঁকিপূর্ণ। এছাড়াও ঝুঁকিপূর্ণ আরও শত কিলোমিটার। এর মধ্যে খুলনার দাকপ, পাইকগাছা, বটিয়াঘাটা ও কয়রা উপজেলার 17টি ইউনিয়নের বিভিন্ন স্থানে নতুন করে 22 কিলোমিটার এলাকায় ভাঙন দেখা দিয়েছে। আসন্ন সম্ভাব্য ঘূর্ণিঝড় নিয়ে এসব ভাঙন এলাকায় বেড়েছে উৎকণ্ঠা। গাছগাছালি ছিল, সেটি নিয়ে গেলে আর চৈর ফলকে নিয়ে চলে গেল। 2টা দোকান ঘর, একটা বসতি ঘর, একটা রান্নাঘর, একটা গোয়াল ঘর, এই 5টা ঘর সব নদীতে বিলীন হয়ে গেছে। বক্সাবিড়িয়া সবসময় বান্ধা আছে যে কোন সময় আমাকে নিয়ে যাবে আর কোন সময় আমরা আনতে দৌড়বো। ভাঙন রোধে আমরা টেকসই অনুরোধ চাই। এছাড়া বাগেরহাটের সদর, মোরেলগঞ্জ ও শরণখোলায় অন্তত 15 কিলোমিটার এবং সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগরে 13 কিলোমিটার বেড়িবাঁধ অধিক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তাই নদী পাড়ে আতঙ্কে গ্রামবাসী। এই মসজিদটা ভেঙে গেছে, আমরা ওই সাইডে অন্য একটা মসজিদ লোকজন নিয়ে যাওয়া করা হয়েছে। আরও একটা মসজিদ নদীর ভিতরে চলে গেছে, মাঝখানে সেটা। আষাঢ় মাস আসলে তো আরো বেশি পানি, বেশি ভেঙে যাচ্ছে। দুর্যোগ মৌসুমে বেড়িবাঁধ মেরামতে পানি উন্নয়ন বোর্ডের তোড়জোড় বাড়লেও নামমাত্র সংস্কারে কোনো কাজ হচ্ছে না বলে অভিযোগ জনপ্রতিনিধিদের। অসন্তুষ্ট না হলেও সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই। দায় সারাভাবে কয়েকটা জিও ব্যাগ ফেলে মনে করছে যে এখানে বোধহয় আমরা যথেষ্ট কাজ করেছি। তাৎক্ষণিক একটা ব্যবস্থা নেয়, কিন্তু সেটা পর্যাপ্ত না এবং যা নিচ্ছে সেটা আমাদের টেকসই বাদ না। আর অর্থ ছাড়ের সীমাবদ্ধতার কথা জানিয়ে পানি উন্নয়ন বোর্ডের দাবি, চিহ্নিত স্থানগুলোতে জরুরি মেরামত করা হচ্ছে। আমার তো বাজেট নাই, যেখানে যেভাবে কাজ করলে এটা এই বর্ষায় যাতে সমস্যা না হয় সেরকম নির্দেশনা আমার দিয়ে দেওয়া হয়েছে এবং সেইভাবে প্রসেস হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে 3 জেলায় 2006 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। ভাঙনের পর বেড়িবাঁধ সংস্কার করা হয়, তবে বছর না ঘুরতেই আবারও ভাঙন দেখা যায় এসব বেড়িবাঁধে। তাই স্বল্প পরিসরে নয়, স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি পুরো উপকূলীয় এলাকার মানুষের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ। আসছে বাজেটে আর্থিক খাতের বড় ধরনের সংস্কার জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর ভঙ্গুর দশা সারাতে বাজেটের সুনির্দিষ্ট উদ্যোগ আর সুশাসন দরকার। তারল্য সংকট কাটাতে আসছে বাজেটে সুস্পষ্ট নির্দেশনা চান বিনিয়োগকারীরা। আলতাফ হোসাইনের রিপোর্ট। দেশের ব্যাংক খাতে তারল্য সংকট কতটা প্রকট, সম্প্রতি তার নমুনা দেখা গেছে মৌলভীবাজারে। মাত্র 10-20 হাজার টাকা তোলার জন্য দিনের পর দিন ধর্ণা দিলেও গ্রাহককে তা সরবরাহ করতে পারেনি বেসরকারি একটি ব্যাংক। ব্যাংক সহ আর্থিক খাতের এমন দুরবস্থা একদিনে হয়নি। বাংলাদেশ ব্যাংকের তথ্য, 2009 সালে 22,481 কোটি 41 লাখ টাকার খেলাফি ঋণ 2023 সাল শেষে দাঁড়িয়েছে 1,45,633 কোটি টাকায়। 2023-এর সেপ্টেম্বর শেষে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণ দাঁড়িয়েছে 21,458 কোটি টাকা। বিএফআইইউ বলছে, গত 5 বছরে ধরা পড়েছে 1,112টি সন্দেহজনক লেনদেন, যার আড়ালে পাচার হয়েছে দেশের টাকা। এই অবস্থায় ব্যাংক খাতে যেন তারল্য সংকট না বাড়ে, আসছে বাজেটে সেদিকে খেয়াল রাখার দাবি ব্যবসায়ীদের। সরকারকে ব্যাংকিং খাত থেকে ঋণ নেওয়া কমিয়ে অন্যান্য যে উৎসগুলো আছে, পুঁজিবাজার হতে পারে, বৈদেশিক ঋণ হতে পারে, এই সোর্সগুলোর উপরে নজর দেওয়া দরকার। আর্থিক খাতের সংস্কারে আগের অর্থ বছরের বাজেটে নেওয়া নানা উদ্যোগ আটকে আছে কাগজে কলমে। এমন প্রেক্ষাপটে আসছে বাজেটে আর্থিক খাতকে বাঁচাতে, খেলাফি ঋণ আদায় এবং অর্থ পাচার রোধে সুনির্দিষ্ট উদ্যোগ দেখতে চান অর্থনীতিবিদরা। বাজেটে যখন সরকার বেশি বেশি করে ঋণ নেয় ব্যাংকিং খাত থেকে, প্রাইভেট সেক্টর বঞ্চিত হয়। সাকসেসটা আনার জন্য আমাদেরকে মন্দ ঋণ, বেনামী ঋণ কমিয়ে তারল্য বাড়িয়ে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের সহায়তা করার
কোনো বিকল্প রয়েছে বলে আমার মনে হয় না। সম্প্রতি জোড়াতালি দিয়ে 10টি ব্যাংক একীভূতকরণের কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া উদ্যোগ হোঁচট খেয়েছে। এ বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা আসছে বাজেটে, এমন প্রত্যাশার কথাও জানাচ্ছেন আর্থিক খাত বিশ্লেষকরা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। একাডেমিক পড়ালেখা শেষ করেও প্রায় 6 মাস ধরে সার্টিফিকেট জটিলতায় কর্তৃপক্ষের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 13 শিক্ষার্থীকে। বিভাগ ও পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ের গাফিলতিতে একই সালে তাদের অনার্স ও মাস্টার্সের সার্টিফিকেট দেওয়ার তৈরি হয়েছে জটিলতা। নিয়ামুল হোসেন কোচের তোলা ছবিতে তানজিম আহমেদের রিপোর্ট। যে স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়েছিলেন এই শিক্ষার্থীরা তা এখনও ধূসর প্রায়। অভ্যন্তরীণ সমন্বয়হীনতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 13 শিক্ষার্থীর অনার্স ও মাস্টার্স পাশের সার্টিফিকেট দেওয়া হয়েছে একই সালে। ফলে পড়ালেখা শেষ করেও চাকরিতে আবেদন করতে পারছেন না তারা। শিক্ষার্থীরা জানান তাদের অনার্সের শিক্ষাবর্ষ ছিল 2017-18, সেশন অনুযায়ী সার্টিফিকেট হওয়ার কথা 2022 সালে, কিন্তু প্রশাসনিক ভবন থেকে অনার্সের সার্টিফিকেট প্রদান করা হয় 2023 সালের 3 জানুয়ারি। অপরদিকে তাদের মাস্টার্সে 1 বছর মেয়াদী নন থিসিস কোর্সের ফলাফল দেওয়া হয় একই বছরের 28 ডিসেম্বর। শিক্ষার্থীদের অভিযোগ, সমস্যার বিষয়ে বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার মৌখিক ও লিখিতভাবে জানালেও মেলেনি কাঙ্ক্ষিত সমাধান। সার্টিফিকেটের এই সমস্যার কারণে আমরা কোথাও অ্যাপ্লাই করতে পারতেছি না, যার কারণে কোথাও যেতে পারতেছি না। স্যার আমাকে বলে যে আপনারা যে একটা অ্যাপ্লিকেশন দিয়েছেন সেটার প্রেক্ষিতে আমরা একটা মিটিং করছি এবং মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী যে আপনাদের এই পাশের সনটা পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। পারিবারিক, সামাজিক এবং ব্যক্তিগত জীবনেও নানা রকম ঝামেলাঝাটির সৃষ্টি হচ্ছে। আমাদের যে দাবি সেটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় যেন নিজের সম্মান অক্ষুণ্ণ রাখে। আমাদের প্রশ্ন এখানেই যে যেখানে আমরা এত চাইলাম যে যাতে আমরা দ্রুত কোনো একটা জব সেক্টরে যাওয়ার জন্য চেষ্টা করতে পারি, অনেকে আগে থেকে প্রিপারেশন নিচ্ছে, পড়াশোনা করছে, কিন্তু সেটার আসলে লাভটা কি হলো? তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। রেজাল্ট প্রদানের একটু আগে পিছু হওয়ার কারণে হয়তো মনে হচ্ছে একই বছর, কিন্তু আসলে পরীক্ষা 2 বছরেই কিন্তু হয়েছে। তো আমরা সেই বিষয়ে পদক্ষেপ নিয়েছি এবং এই বিষয়ে আমাদের কন্ট্রোলার দপ্তরকে বলা হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের যাত্রা শুরু হয় 2016 সালে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। কোরবানির বাজার ধরতে যশোরের খামারগুলোতে চলছে পশু হৃষ্টপুষ্ট করার ব্যস্ততা। এবছর চাহিদার থেকে অনেক বেশি পশু লালন পালন করেছেন খামারিরা। তবে তাদের দাবি, গোখাদ্যের দাম বেশির কারণে খরচ বেশি হচ্ছে। জুয়েল মৃধার পাঠানো তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। ঈদুল আজহার বাকি আছে 1 মাসেরও কম সময়। খামারে খামারে এখন পশু হৃষ্টপুষ্ট করতে ব্যস্ত খামারিরা। চলতি বছর যশোরের ছোট বড় প্রায় 14,135টি খামারে চলছে কোরবানির হাটের জন্য পশু লালন পালন। প্রাকৃতিক ও সুষম খাবার খাওয়ানোর পাশাপাশি করা হয় দিন রাত পরিচর্যা। তবে গোখাদ্যের মূল্য বৃদ্ধির কারণে উদ্বিগ্ন খামারিরা। তারা জানান, পশু হৃষ্টপুষ্ট করতে আগের চেয়ে অনেক বেশি খরচ হওয়ায় ন্যায্য মূল্য নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। 15 থেকে 16,000 টাকা এরকম একটা গরু পিছনে মান্থলি খরচ হয়ে যায়। তো যদি আমরা প্রত্যাশা অনুযায়ী দাম না পাই, তো আমাদের খামারিরা আস্তে আস্তে গরু চাষ করা কমাই দেবে। আশা করতেছি যদি একটু বেশি দাম পাই তাহলে আমরা সমান সমান দাঁড়াবো। খাদ্য খাবারের দাম যদি একটু কম হইতো তাহলে মনে করেন যে খামারিরা টিকে থাকতে পারতো আর কি। পরিশ্রম করে দেখা যাচ্ছে গরুর মাংসের চাহিদা পূরণ করার চেষ্টা করতেছি। এই চাহিদা কি করে পূরণ করব? বারবার যদি আমরা লস খাই। প্রাণী সম্পদ বিভাগ জানায়, চাহিদার তুলনায় অন্তত 30,000 পশু বেশি লালন পালন করা হচ্ছে যশোরে। বর্তমানে বাজারে মাংসের মূল্য বেশি থাকায় খামারিরা হাটে পশুর ন্যায্য মূল্য পাবেন। বৈশ্বিক কারণেই খাদ্যের দাম বেশি, সেই কারণে মাংসের দামটা বেশি। আমরা প্রত্যাশা করছি যে এবার খামারিরা তাদের ন্যায্য মূল্য পাবে আর কি, এবং কোনো সমস্যা এতে সৃষ্টি হবে না। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে এবছর কোরবানির পশুর হাটের জন্য প্রস্তুত করা হচ্ছে 1,26,851টি, আর চাহিদা আছে প্রায় 97,000 পশুর। সময় সংবাদ, যশোর। যুক্তরাজ্যে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। দেশটিতে 2025 সালের জানুয়ারিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা থাকলেও চলতি বছরের 4 জুলাই নির্বাচনের তারিখ ঘোষণা করা হলো।
স্থানীয় সময় বুধবার লন্ডনের 10 নম্বর ডাউনিং স্ট্রিটে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠকে বসেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। নির্বাচনের তারিখ ঘোষণার আগে মন্ত্রীদের এ ব্যাপারে অবহিত করেন প্রধানমন্ত্রী। বৈঠকের আগে রাজা তৃতীয় চার্লসের কাছে যান সুনাক। সেখানে সংসদ ভেঙে দেয়া এবং নতুন নির্বাচন আয়োজনের জন্য রাজার অনুমতি চান। রাজা চার্লসের অনুমতির পর নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেন ঋষি সুনাক। This election will take place at a time when the world is more dangerous than it has been since the end of the Cold War. Putin's Russia is waging a brutal war in Ukraine and will not stop there if he succeeds. That war has also made it all too clear the risk to our energy security. In the Middle East, the forces of Islamist extremism threaten regional and ultimately global stability. গত 14 বছর ধরে ব্রিটেনের ক্ষমতায় রয়েছে ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টি। তবে এই মুহূর্তে তাদের জনসমর্থন সবচেয়ে তলানিতে। ধারণা করা হচ্ছে 4 জুলাই নির্বাচনের মাধ্যমে ব্রিটেনে ফের আসতে যাচ্ছে লেবার পার্টির শাসন। নতুন নির্বাচনের তারিখ ঘোষণার প্রতিক্রিয়ায় লেবার পার্টির নেতা বলেন, এখন সময় পরিবর্তনের। Tonight the Prime Minister has finally announced the next general election. A moment the country needs and has been waiting. But no matter what else is said and done, that opportunity for change is what this election is about. এর আগে চলতি মাসের শুরুর দিকে যুক্তরাজ্যে অনুষ্ঠিত হয় স্থানীয় সরকার নির্বাচন। ওই নির্বাচনে বড় জয় পায় লেবার পার্টি। অপরদিকে গত 4 দশকে নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে পড়ে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি। এরপর থেকেই আগাম নির্বাচনের দাবি জানিয়ে আসছিল প্রধান বিরোধী দল লেবার পার্টি। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। এবার বাংলাদেশ যুক্তরাষ্ট্র টি-20 সিরিজের খবর। সিরিজ বাঁচানোর মিশনে রাতে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে টাইগাররা। সঙ্গে টপ অর্ডার ব্যাটারদের ফর্মহীনতাও ভোগাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। দ্বিতীয় ম্যাচে যে কোনো মূল্যে জয় চায় শান্ত বাহিনী। পরীক্ষা নিরীক্ষার সিরিজ হলেও এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামতে পারে বাংলাদেশ। অন্যদিকে এই ম্যাচ জিতেই সিরিজ নিজেদের করে নিতে চায় স্টুয়ার্ট ল বাহিনী। হিউস্টনের প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে ম্যাচ শুরু হবে রাত 9টায়। Harmeet Singh over the offside and this could be a win for the US. সিরিজ শুরুর আগের ছবির সঙ্গে এখন আর মিল খুঁজে লাভ নেই। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতে যুক্তরাষ্ট্রে পা রাখা দলটা ছিল এক সুখী পরিবার, কিন্তু হিউস্টনের প্রাকৃতিক ঝড়ঝাপটার পর হারমিত সিং তাণ্ডবে এখন লন্ডভন্ড বাংলাদেশের আত্মবিশ্বাস। বিশ্বকাপের আগে এখন নিজেদের খুঁজে ফিরছে টিম টাইগার্স। প্রথম ম্যাচে এক ডিপার্টমেন্টেও যুক্তরাষ্ট্রকে মাত দিতে পারেনি শান্তর দল। প্রেরিভিউর উইকেটে শুরুতে ব্যাট করাটা কঠিন হলেও যত সময় গিয়েছে ব্যাটাররাই সুবিধা পেয়েছেন এখানে। কিন্তু বাংলাদেশের ব্যাটাররা ছিলেন নিজেদের ছায়া হয়ে। এক রিয়াদ ছাড়া টি-20-র খোরাক মেটাতে পারেননি কেউ। হৃদয়ের 50 ব্যক্তিগত আত্মবিশ্বাস বাড়ালেও দলের জন্য কাজে লাগেনি একটুও। বোলাররা ছিলেন আরও এক কাঠি সরেশ। শরীফুল, সাকিব, মেহেদিরা চেষ্টা করলেও মুস্তাফিজের নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন সবাই। আলোচনা আছে শান্তর অধিনায়কত্ব নিয়েও। তবে সব সমালোচনা দূরে সরিয়ে আরও একবার ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। বিশ্বকাপের আগে আর পচা শামুকে পা কাটতে চান না শান্ত। শেষ 2 ম্যাচ জিতে এখন সিরিজ ঘরে তুলতে চান তারা। অন্যদিকে ইতিহাসের সামনে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র এক ম্যাচ জিতলেই প্রথমবারের মতো বাংলাদেশকে টি-20 সিরিজ হারাবে তারা। কোনো অবস্থাতেই এই সুযোগ হাতছাড়া করতে রাজি নন দলটার কোচ স্টুয়ার্ট ল। সাবেক দলকে হারিয়ে একটা জবাবও যে দেয়ার আছে তার। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। এবার জানাবো ফুলের মেলার খবর। প্রখর তাপপ্রবাহের মাঝেও প্রকৃতির অপরূপ সাজে সেজে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। পাহাড় ঘেরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন নানা রঙের ফুলের মেলা। জারুল, সোনালু ও কৃষ্ণচূড়ার রঙিন আভায় যেন উজ্জ্বল হয়ে উঠেছে শিক্ষাঙ্গন। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মেহেরিন রিনি। উত্তরে সোনালুর হলদে আবরণ, পূর্বে বাগান বিলাসের বর্ণচ্ছটা, দক্ষিণে কৃষ্ণচূড়ার লাল দিগন্ত কিংবা কাঠগোলাপের শুভ্রতা। রঙন, গোলাপ, টগর, পাতাবাহার আর কদম তো আছেই। কোথাও উঁকি দিচ্ছে মনোমুগ্ধকর রাধাচূড়াও। বৈশাখ ফুরালে ফুটবে এখানে হিমচাপা। চারিদিকে দিগন্ত জোড়া ফুলের বাহার যেন নিমিষেই মুছে দিয়েছে গ্রীষ্মের রুক্ষতা আর বর্ষার বিষণ্ণতাকে। পাহাড় আর গাছগাছালিতে ভরে উঠেছে নানা রঙের ফুলের সমাহার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই সময়টাতে আমাদের ক্যাম্পাসে বিভিন্ন রকমের ফুল ফোটে। কৃষ্ণচূড়া, সোনালু
এই ফুলগুলোর কম্বিনেশনে আমাদের ক্যাম্পাসটা আরও আকর্ষণীয় ওঠে। অনেক স্টুডেন্টরা হচ্ছে এখানে এসে আড্ডা দেয়, পড়াশোনা করে, ছবি তুলে এবং এই ভিউটাকে হচ্ছে এনজয় করে। পাহাড়ি পথগুলো ঝরে পড়া ফুল এবং পাপড়িতে নতুন রূপ পেয়েছে। কালো পিচ ঢালা পথ ফুলে ফুলে রঙিন হয়ে ওঠায় মারিয়ে যেতে বিষণ্ণ হয়ে ওঠে যেন মন। যখন ফুল বের হয় আমি নিজে ফটোগ্রাফি করি, তো ছবি তুলতে বের হই বা মাঝে মাঝে কিছু ভিডিও নেই। সকালবেলা যখন হচ্ছে আপনি একা হেঁটে বেরোই আমরা যখন সবাই মিলে, তখন দেখা যায় যে অনেক সুন্দর লাগে ক্যাম্পাসের। সারাদিনের ক্লাস পরীক্ষার ব্যস্ততার মাঝেও ফুলের এই অপরূপ সৌন্দর্য শিক্ষার্থীদের মাঝে নিয়ে এসেছে একরাশ প্রশান্তি। শিক্ষার্থীদের আনাগোনায় মুখরিত এই শিক্ষাঙ্গনের সৌন্দর্যে থোকায় থোকায় ফুটে থাকা বাগানবিলাস, সোনালু কিংবা কৃষ্ণচূড়া বাড়তি মাত্রা যোগ করেছে। তাদের নিঃস্বার্থভাবে বিলিয়ে দেওয়া এই স্নিগ্ধতা যেন প্রকৃতিরই আশীর্বাদ স্বরূপ। ক্যাম্পাসকে রাঙিয়ে তোলার পাশাপাশি এই ফুলগুলো শিক্ষার্থীদের মানসিক প্রশান্তিরও কারণ। মেহরিন রিনি, সময় সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এ ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরবেন সহকর্মী মার্জিয়া শ্রেয়া। ধন্যবাদ আয়াত। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।